ভাতের হোটেল থেকে বিরিয়ানি, রবিবারের দুপুর, বোন জামাই আসবে, কি খাওয়ানো যায় ভাবছেন? ঠিক সেই সময় গিন্নি বলে উঠল, ওগো, দাদা বৌদি থেকে বিরিয়ানি আর ফিশ ফ্রাই অর্ডার করলে কেমন হয়? কর্তা তো শোনা মাত্রই লাফ দিয়ে উঠল, হ্যাঁ, বিরিয়ানি। উফ, মাটনের সেই নরম তুলতুলে বড় বড় পিস, আর কি গন্ধ, সাথে সেই ধনেপাতার চাটনি, আহা, জমে যাবে। শোনো গিন্নি, তুমি কাঁচের প্লেট বের করে রাখো আর দইয়ের ঘোল বানাবে, আমি সকালেই অর্ডার দিয়ে রাখবো। ওদিকে ঘরের ছোট ডন দাদা বৌদির বিরিয়ানি শুনেই বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা স্কিপ করে দিল। সিনেমা তো পরেও হবে, কিন্তু গরম গরম দাদা বৌদির বিরিয়ানি ফ্রিজে রেখে খেলে হবে, খেতে হবে গরম গরম উইথ রায়তা। আসলে বিরিয়ানি যতই মুঘলদের রেসিপি হোক না কেন, আজকের দিনে এটা কিন্তু বং রেসিপি হয়ে উঠেছে। তার মধ্যে যদি দাদা বৌদি স্পেশাল মাটন বা চিকেন বিরিয়ানি হয়, তাহলে লাঞ্চ কিংবা ডিনার জমে ক্ষীর হয়ে যাবে। যারা কলকাতা বা কলকাতার আশেপাশে মফস্বল এলাকায় থাকেন, তাদের কাছে দাদা বৌদি বিরিয়ানি কিন্তু ভীষণ পরিচিত। জন্মদিন হোক বা অন্যান্য কোনো পার্টি, বিরিয়ানি অর্ডার করে খাওয়ার মজাই কিছু আলাদা। অনেকেই আছেন অর্ডার করেন, কেউ কেউ সোজা পৌঁছে যান রেস্তোরাঁতে। এসিতে বসে নরম গরম বিরিয়ানি, ফিশ ফ্রাই, মাটন চপ খাওয়ার মজা জাস্ট ফাটাফাটি। সত্যি, ব্যারাকপুরের মাত্র 200 স্কোয়ার ফিটের একটা দোকান যে কিভাবে লোকের ঘরে ঘরে পৌঁছে গেল, তার ইতিহাস ঘেঁটে দেখলে আপনারও মনে হবে আমিও পারি। আমিও আমার ছোট্ট বিজনেসকে মানুষের ঘরে ঘরে নিয়ে যেতে পারি। কেন জানেন? একটা সময় এই দাদা বৌদি বিরিয়ানি ছিল শুধু রুটি সবজির দোকান, সেখান থেকে ভাত, মাছ, ডাল, সবজির দোকান। তারপরেই রামপ্রসাদ সাহার 2 নাতি মিলে শুরু করলো বিরিয়ানি। সাহা ব্রাদার্স ফাইন সরু চাল, ছাগল পাঁঠা নয়, একেবারে রেওয়াজি খাসির বড় চর্বিযুক্ত মাংস, বড় বড় আলু আর স্পেশাল সিক্রেট মশলা দিয়ে বানিয়ে ফেলা বিরিয়ানি, যা আজ একটা আস্ত ব্র্যান্ড। আর আরও মজাদার ব্যাপার হলো, এই দাদা বৌদির নামকরণটাও করেছিলেন সাধারণ মানুষ, যারা খেতে যেতেন ওই হোটেলে। তখন লোকের মুখে মুখে শুরু হয়ে যায় দাদা বৌদির হোটেল। ব্যাস, কাস্টমারের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই নামকরণ হয়ে গেল দাদা বৌদি বিরিয়ানি। আজ এই বিরিয়ানি এতটাই জনপ্রিয় যে ভোজন রসিকদের কাছে দাদা বৌদি বিরিয়ানি হলো ফার্স্ট প্রেফারেন্স। যদিও এর দামটা একটু বেশি, আর হবে নাই বা কেন? ওরকম লম্বা চাল, নরম বড় মাংসের পিস, গরম সুসিদ্ধ আলু, ধনেপাতার চাটনি আর টেস্ট, এই সব যদি এক ছাদের তলায় পাওয়া যায়, তাহলে মাঝে মধ্যে দাদা বৌদির বিরিয়ানি রেস্তোরাঁতে যাওয়া যেতেই পারে। ভাবতেও ভালো লাগে যে একজন বাঙালি চেষ্টা করলে সব পারে। কে বলেছে বাঙালি অলস? বাঙালির মাথায় এমন বুদ্ধি আর চেষ্টা ছিল বলেই 200 স্কোয়ার ফিটের দোকান এখন বিরাট রেস্তোরাঁতে পরিণত হয়েছে। ব্যারাকপুরের সেই ছোট্ট বিরিয়ানির হোটেলটি এখন কার্যত একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আর এই কারণেই ভোজন রসিকদের ঢল দিন দিন যেন বেড়েই চলেছে। ভিড় করছেন বিভিন্ন ফুড ব্লগার থেকে ইউটিউবাররা। আসলে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যদি মনের মতন হয়, তাহলে একটু বেশি দাম দেওয়া যেতেই পারে, তাই না? ভাতের হোটেল থেকে বিরিয়ানি যদি সম্ভব হয়, তাহলে আপনিও কিন্তু পারেন আপনার স্বপ্নকে বড় করতে। এখন একটা 10 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন, তোমার কি খেতে ভালো লাগে বাবা, বলে দেবে বিরিয়ানি। যদি দাদা বৌদি রেস্তোরাঁতে নিয়ে যান, তাহলে তো সোনায় সোহাগা। সেই রকম ইয়াং জেনারেশন থেকে মাঝ বয়সী প্রায় প্রত্যেকের ফেভারিট প্লেস দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদি নাম কেন? শীত, গ্রীষ্ম, বর্ষা, বিরিয়ানি ভরসা। কি তাই তো? এই ধরুন ঝমঝম করে বৃষ্টি, খিচুড়ি একঘেয়ে হয়ে গেছে, এই বেলা একটু বিরিয়ানি হলে মন্দ কি? তার মধ্যে যদি দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি হয়, তাহলে ব্যাপারটা আরো খাসা হবে। থাক, বর্ষা থাক, গরমে অনেকেই আমডাল, আলু সেদ্ধ খেতে পছন্দ করেন। সেখানে যদি বিরিয়ানি একদিন অর্ডার করে খাওয়া যায়, দিল খুশ। না হয় ঘরের গিন্নিকে একটু গরমের হাত থেকে রেহাই দিলেন। এবার আসি শীতে। শীতের আমেজে বিরিয়ানি জাস্ট ফার্স্ট ক্লাস। বাইরে হু হু করে ঠান্ডা হাওয়া, আর প্লেটে সুগন্ধ ছড়াচ্ছে বিরিয়ানি।
এই জাস্ট গরম আলুটা আঙুল দিয়ে চেপে অর্ধেক করলেন আর মুখে টপ। তারপর ওই বড় মাংসের পিস, যেটা একেবারে মুখে দিতেই বেমালুম গলে গেল। আহা, জিভে জল। কি ইচ্ছে করছে অর্ডার করতে? আরে মশাই, একবার দাদা বৌদি আউটলেটে যেতেই পারেন। ঠান্ডা ঘরে বসে রসিয়ে কষিয়ে খেলেই মন খুশ, দেল খুশ। বাংলা ছাড়ুন। ওহ, সত্যি সত্যি বাংলা কেন ছাড়বেন? এখানে কত উন্নতি হচ্ছে। থাক, সেসব সিরিয়াস কথা। ফিরি বিরিয়ানিতে। এই গোটা দেশে বিরিয়ানি এতটাই ফেমাস যে 8 থেকে 80 সকলের ফেভারিট ডিশ, ওয়ান অ্যান্ড অনলি বিরিয়ানি। জানেন, যেই বিদেশিরা চাল থেকে 10 হাত দূরে থাকে, সেই বিদেশিরা যখন কলকাতায় আসেন একবার হলেও বিরিয়ানি ট্রাই করে যান, এবং তাদের প্রত্যেকের কাছে দাদা বৌদির বিরিয়ানি নাকি স্বর্গ। আসলে এই জীবনেই স্বর্গ নরক আছে। বিরিয়ানি মানে স্বর্গ, তাই বলে ডাল ভাত শুনে কষ্ট পাবেন না। রোজ রোজ ডাল ভাতের মাঝেই কিন্তু বিরিয়ানি সেরা হয়। যারা কলকাতা বা নর্থ 24 পরগনার দিকে থাকেন, তাদের কাছে দাদা বৌদি হলো ব্র্যান্ডেড বিরিয়ানি। আর মানুষ একটু ব্র্যান্ডেড পোশাক, মোবাইল পছন্দ করেন। সেরকম সস্তার বিরিয়ানি মাঝে মধ্যে খেলেও মন ছুকছুক করে ব্র্যান্ডেড বিরিয়ানির দিকে। কলা পাতায় করে যখন বিরিয়ানি সামনে ধেয়ে আসে, তখন মনে হয় একটা বড় সড়ক কাল বৈশাখী আসছে। বলছে চিচিং ফাঁক, বিরিয়ানি দিচ্ছে ডাক। আরে মশাই, মজা করলাম। কলকাতা শহরে আরও নামি দামি বিরিয়ানির রেস্তোরাঁ আছে, যেখানে বহু ভোজন রসিক যান। কিন্তু দাদা বৌদির মধ্যে এক আলাদা বাঙালি বাঙালি ব্যাপার আছে। আর হবে নাই বা কেন? এই দাদা বৌদি বিরিয়ানির মালিক যে খোদ বাঙালি মানুষ। ভাবছেন বাঙালির ক্রিয়েশন? হ্যাঁ হ্যাঁ, রেসিপি হয়তো মুঘলদের, কিন্তু দাদা বৌদি বিরিয়ানির রেসিপি একেবারে বং রেসিপি। এদের বিরিয়ানির টেস্ট একটু ডিফারেন্ট। এরা বিরিয়ানিতে বিভিন্ন হার্বস ইউজ করে, প্লাস এদের মশলা একেবারেই আলাদা। প্লেটে বিরিয়ানি পড়তেই চোখে পড়বে বড় এলাচ, লবঙ্গ, জয়ত্রীর টুকরো। হয়তো এই মশলা পুরোটাই ওদের হোটেলের মধ্যে আলাদা করে তৈরি হয়। আর এদের বিরিয়ানি একটু ঝাল ঝাল হয়। বেশিরভাগ ভোজন রসিক বলে যে চাপ দিয়ে বিরিয়ানি খেতে নাকি ভীষণ ভালো লাগে। নতুন করে এদের বিরিয়ানির চিরুনি তল্লাশি করে লাভ নেই, বরং ওই রহস্যময় বাঙালির গল্প একটু করি। বিহার থেকে এসেছিলেন এক বাঙালি বাবু, সস্ত্রীক এবং সন্তান সহ। ব্যারাকপুরে প্রথম খুলে ফেললেন রুটি সবজির দোকান। স্বামী স্ত্রীর দোকান চলতে থাকে। তারপর যথারীতি ছেলে ধীরেন সাহা এবং তার স্ত্রী সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। মেনুতে যোগ করেন ডাল, ভাত, মাছ, মাংস। তারও পরে ধীরেন সাহার 2 ছেলে নিয়ে আসেন বিরিয়ানি। একেবারে সরু চাল, বড় আলু আর খাসির মাংসের পিস, আর স্পেশাল মশলা দিয়ে বানিয়ে ফেলেন বিরিয়ানি। সাহা ব্রাদার্সের সেই বিরিয়ানি দিনের পর দিন লাখ লাখ ভোজন রসিকের মন জয় করেছে। এখন দাদা বৌদি মানি চোখে খিদে, মুখে হাসি। ভাবুন, একজন বাঙালি চাইলে কি না পারে। আরও দারুণ ব্যাপার হলো যে বিরিয়ানি তো নিজের, কিন্তু হোটেলের নামটা নিজেদের নয়। যারা পুরনো রুটি সবজির দোকানে খেতে যেতেন, তারাই মুখে মুখে বলতে শুরু করেন দাদা বৌদির দোকান বা দাদা বৌদির হোটেল। সেই দাদা বৌদি ভাত, মাছ, মাংসের সময়েও রয়ে যায় দাদা বৌদি হোটেলে। বিরিয়ানিতেও সেই দাদা বৌদি সেম। আসলে আগেকার দিনে মানুষ মানুষকে যথেষ্ট সম্মান করত। আপনি সম্বোধন ছাড়া কেউ অচেনা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। এমনকি দাদা স্ত্রীকে বৌদি বলে যথেষ্ট সম্মান করত। আজকাল অবশ্য বৌদি মানেই একটা সুড়সুড়ি দেওয়া সম্পর্ক। এই তো বিভিন্ন ওয়েব সিরিজ চোখ রাখুন, দেখবেন দাদা বৌদি মানেই একটা রসালো কিছু। অথচ ভারতের মহান মহাকাব্যে দাদা বৌদি মানেই রাম সীতা। যাই হোক, কোনো রামায়ণের গল্প হচ্ছে না, ব্যাক টু বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই দাদা বৌদি বিরিয়ানি। তাহলে আজকের মতো প্লেটের বিরিয়ানি শেষ করে নিন। মাঝে মধ্যে ঘরের গিন্নিকে একটু রান্না বান্না থেকে ছুটি দিন, বিরিয়ানি ডেট করুন। দেখবেন সম্পর্কটা কেমন বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে। আর হ্যাঁ, দাদু দিদা বা শ্বশুর শাশুড়িকেও নিয়ে যান দাদা বৌদির কাছে। ওখানকার ফিশ ফ্রাই একবার ট্রাই করলে শেষ হবে সব দুঃখ। দেখবেন সবাই কেমন ফ্রেন্ডলি হয়ে গেছে আর কি।
বাংলা থেকে গোটা ইন্ডিয়া বিরিয়ানি দিচ্ছে ডাক, পেট পুজোটা হয়ে যাক। বাংলায় তো 12 মাসে 13 পার্বণ, তাই যে কোনো পুজোর অনুষ্ঠান শেষে যদি বিরিয়ানি পাওয়া যায় তাহলে মন্দ কি? শুধু পুজো না, একেবারেই না, এই শপিং করতে গিয়ে ফেরার পথে যদি একটা ঠান্ডা ঘরে বসে গরম গরম বিরিয়ানি খাওয়া যায় তাহলে সেদিনের গল্পের সমাপ্তি কিন্তু দুর্দান্ত হবে। আসলে বিরিয়ানি মানেই একটা কবজি ডুবিয়ে খাবো ফিলিংস আছে। বিশেষ করে দাদা বৌদি হোটেলের বিরিয়ানি যদি হয় তাহলে তো কথাই নেই, পেট জব্দ, মনও জব্দ, কি তাই তো? এই জন্যে কিন্তু আপনার ওই পরম পূজনীয় বাঙালি ব্যবসায়ীকে ধন্যবাদ দিতেই হবে। ভাগ্যিস ব্যারাকপুরের রুটি সবজির দোকান খুলেছিলেন, আর তার জন্যই না বিরিয়ানি জন্ম নিল। এই তো সেদিন পাড়ার এক কাকু কাকিমার বিবাহবার্ষিকী ছিল। কাকুর মেয়ের বর আবার বিদেশি, তার নাতি নাতনি তো ভাত মুখেই তোলে না, খেলেও ব্রাউন রাইস খায়। এদিকে বাঙালি দাদা বৌদির বিবাহবার্ষিকী, বাংলার চাল তো থাকবেই। সেদিন ওরা দাদা বৌদি আউটলেট থেকে বিরিয়ানি অর্ডার করে। প্লেটে খাবার বাড়তেই জামাইয়ের চক্ষু ছানা বড়া। এত রাইস, এত বড় আলু, মাংস, এ তো একদিনেই ওয়েট বেড়ে একাকার হয়ে যাবে। কিন্তু শ্বশুর শাশুড়ির মুখের দিকে চেয়ে যেই না এক চামচ মুখে তুললেন, ব্যাস, চামচ ছেড়ে সোজা হাত, একেবারে প্লেট চেটে ফাঁক। কোথায় ফ্যাট, কোথায় ক্যালোরি? আরে মশাই, এই দাদা বৌদি এখন এতটাই ফেমাস যে গোটা দেশ জুড়ে এর নাম ছড়িয়ে পড়েছে। শহরের অলি গলি থেকে মফস্বল এরিয়ায়, পাড়ায় পাড়ায়। অনেকে আবার দাদা বৌদি বিরিয়ানির সঙ্গে অন্য ব্র্যান্ডেড বিরিয়ানির তুলনা করেন, ভিডিও বানান, নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সব মিলিয়ে দাদা বৌদি ব্যারাকপুর, সোদপুর ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। এই তো, আপনি যদি কোনো প্রবাসী বাঙালিকে দাদা বৌদি বিরিয়ানির কথা জিজ্ঞাসা করেন, বলে দেবে হ্যাঁ নাম শুনেছি। কেউ হয়তো বলবে হ্যাঁ খেয়েছি, কেউ বলতে পারে খাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, আপনি যদি কলকাতা বা তার আশেপাশে থাকেন আর একবারের জন্যেও দাদা বৌদি গিয়ে কলা পাতায় বিরিয়ানি খাননি, তাহলে একবার ট্রাই করুন। দামটা হয়তো একটু বেশি, কিন্তু একবার গেলে মনে হবে টাকা জলে দেননি। ব্যারাকপুরে গেলে ওদের আউটলেট পেয়ে যাবেন। যদি খুঁজে না পান, যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। এছাড়া সোদপুরেও এদের আরেকটা আউটলেট আছে। দুটো হোটেলই সব সময় জমজমাট থাকে। অনেকেই আছেন বসে খান, কেউ কেউ পার্সেল নেন। তবে হ্যাঁ, যেটাই করুন না কেন, হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ প্রতিদিন এত পরিমাণে বিরিয়ানি তৈরি হয় যে কাস্টমারদের হাতে সময় নিয়েই যেতে হবে। যাই হোক, ব্যারাকপুর সোদপুর ছাড়াও এই দাদা বৌদি ব্র্যান্ড শহরতলির গণ্ডি পেরিয়ে এসেছে কলকাতাতেও। 2023-এর শেষের দিকে বা পুজোর আগে আরও একটা রেস্তোরাঁ খুলতে চলেছেন সাহা ব্রাদার্স। এয়ারপোর্ট সংলগ্ন মধ্যমগ্রাম এলাকাতে খুলতে চলেছেন নতুন রেস্তোরাঁ। তাহলে গুটি গুটি পায়ে এগোচ্ছে বিরিয়ানি। আপনি কিসের অপেক্ষা করছেন? আপনিও কিন্তু এভাবে ধীরে ধীরে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, নতুন প্ল্যান করতে হবে, তবেই কিন্তু এগোবে বাংলা। থোড়ি আপনি এই প্রসঙ্গে আপনি হয়তো ভাবতে পারেন যে আরে, এই তো আমার পাশের পাড়াতে নিউ দাদা বৌদি বিরিয়ানি খুলেছে, তাহলে এটা আমি কি তাহলে দাদা বৌদির সেই বিরিয়ানি খাচ্ছি না? দেখুন, এটাকে আপনি দুভাবে দেখতে পারেন। এক হলো আপনি সত্যি অথেন্টিক দাদা বৌদি হোটেলের বিরিয়ানি খাচ্ছেন না ঠিকই, তবে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছেন। আসলে এই নামটা এত জনপ্রিয় হয়েছে যে মানুষ এই নামটাকে ক্যাপচার করে নিয়েছে। কি বলুন তো, ওই রাম মানে কি সেই সত্য যুগের রাম? নানা মশাই, আপনার পাশের বাড়ির বড় ছেলের নাম হয়তো রাম, তাই বলে কি সে রাজা রাম হয়ে গেলেন? এই ব্যাপারটাও অনেকটা এই রকম। এই দাদা বৌদি নামটা এতটা ভালোবাসার যে মানুষ এই নামটাকে নিয়ে নিয়েছে। এটাকে আপনি অনুকরণ বলতে পারেন, আবার এটাকে আপনি অনুপ্রেরণাও ভাবতে পারেন। কারণ কোনো জিনিস কখন কাকে কিভাবে অনুপ্রাণিত করবে বোঝা মুশকিল। তবে হ্যাঁ, ব্যারাকপুরের সাহা ফ্যামিলির দাদা বৌদির নাম যে অনেককে অনুপ্রাণিত করেছে, এটা কিন্তু মানতেই হবে। আর ঠিক সেই কারণেই বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি, মুম্বাই কিংবা আপনার পাশের দোকান, সব জায়গায় দেখতে পাবেন এই নামের বিরিয়ানির দোকান। হ্যাঁ, এরাও ব্যবসা করছেন,
খাচ্ছেন, খাওয়াচ্ছেন, এরাও নিজেদের সংসার চালাচ্ছেন, নাম অর্থ দুই কামাচ্ছেন। কিন্তু দাদা বৌদি যে দাদা বৌদি, এখনো ব্যারাকপুর আর সোদপুর হোটেল দিয়েই এরা বিশ্ব জয় করে ফেলল। সদ্য মধ্যমগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় নতুন হোটেল খুলবে। তবে যদি অথেন্টিক দাদা বৌদি বিরিয়ানি খেতেই হয়, তাহলে মেইন ডেস্টিনেশন হয় ব্যারাকপুর, নয় সোদপুর। আজকের দিনে চাকরির বাজার খুবই খারাপ। বিগত 10 বছর ধরে এই একই পরিস্থিতি চলছে। তাই বলে কি কেউ চাকরি পাচ্ছে না? নিশ্চয়ই পাচ্ছেন। কিন্তু যেই হারে জনসংখ্যা ও পরীক্ষায় পাশের হার বাড়ছে, সেভাবে চাকরির অগ্রগতি হচ্ছে না। অনেকেই চপ চপ্পলের দোকান খুলে বসেছেন। কেউ কেউ একটা বড় হাঁড়ি নিয়ে তাতে লাল কাপড় জড়িয়ে খুব কম দামে বিরিয়ানি বিক্রি করছেন। কেউ কেউ ফুটপাতে দৈনন্দিন ব্যবহারের জিনিস নিয়ে বসে পড়েছেন। তাদের জন্যেও কিন্তু দাদা বৌদি বিরিয়ানি আইডল হতে পারে। একজন ভদ্রলোক স্ত্রীকে নিয়ে এসে সামান্য রুটি সবজির দোকান চালিয়ে আজ এত বড় সাম্রাজ্য খাড়া করতে পারল, তাহলে আপনি নন কেন? না, কাউকে অনুকরণ নয়, কিন্তু অনুসরণ তো করা যেতেই পারে, তাই না? আর ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন, কর্ম করে যাও, কারণ কর্মেই মুক্তি। তাহলে একবার চেষ্টা। এমনও অনেক মহিলা আছেন যারা অনলাইনের সাহায্যে ঘরে বসে বিজনেস করছেন। কেউ কেউ আবার বাইরে বেরিয়ে পড়েছেন। আসলে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আজকের দিনটা যেন আমরা ভালো করে পারফর্ম করি। আজ ভালো করলেই অতীতের পাতা উজ্জ্বল থাকবে, আর আগামী দিনেও ভালো কিছু করা যাবে। ঠিক যেমনটা দাদা বৌদি উদ্যোগ নিয়ে এগিয়েছিলেন, সেই উদ্যোগ খুঁজতে হবে। কে কি বলছে শুধু শুনে যেতে হবে, সিদ্ধান্ত তো নেবেন আপনি। তাই শুনুন, দেখুন, খুঁজুন আর ভাবুন, এবং সব শেষে বলুন অ্যাকশন। আমাদের আজকের শোয়ের উদ্দেশ্য হল ঘরে ঘরে দাদা বৌদির প্রেরণা পৌঁছে দেওয়া। তাহলে ভালো লাগলো আজকের আমাদের শো। দাদা বৌদি বিরিয়ানির বিরিয়ানি সেল। ছেলে বিকম পাস, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, এখনো একটাও ক্লিক করেনি। তো ছেলেকে আপাতত একটা ফোনের দোকান খুলে দিয়েছি। রিচার্জ করবে, টুকটাক ঠিক করার হলে করবে, আর দোকানে টুকিটাকি জিনিস রেখেছি। ও দাদা, আমার ছেলে কিন্তু দারুণ ছবি আঁকে। একটা সময় বাড়ি বাড়ি গিয়ে আঁকা শেখাতো, কিন্তু এখন তেমন স্টুডেন্ট নেই। তাই বলছি, যদি একটু কাজবাজ পাওয়া যায়, দেখুন না দাদা। এই তাবেদারি কার কাছে করবেন? কে দেবে চাকরি? হয় অর্জন করতে হয়, নয়তো নিজেকেই নিজের ভাগ্য গড়তে হয়। কি তাই তো? এখনো অনেক বাবা মায়েরা আছেন যারা একটা চাকরির জন্য এর কাছে ওর কাছে হাত পাতেন। বরং একবার ভাবুন যে আপনার দ্বারা কি সম্ভব। ছেলে মেয়ে যখন স্বাধীন হবে, তখনই সাহস করে এগোতে পারবে, ঠিক যেমনটা পেরেছিলেন রামপ্রসাদ সাহা। স্ত্রী সন্তান নিয়ে একাই রুটি সবজির দোকান খুলে বসেন। তারপর ভাত, মাছ, ডাল থেকে সোজা বিরিয়ানি। এত বছর ধরে কঠিন পরিশ্রমের পর এখন দাদা বৌদি একটা ব্র্যান্ড। আপনি জানলে অবাক হবেন, প্রতিদিন হাজার হাজার প্লেট বিরিয়ানি বিক্রি হয়। হ্যাঁ, মানুষ যেমন বসে খায়, তেমনি পার্সেল হয় দেদার। প্রতিদিন চিকেন ও মাটন বিরিয়ানি মিলে প্রায় ১৫০০ প্লেটেরও বেশি বিরিয়ানি বিক্রি হয়। ভাবা যায়, দারুণ দারুণ সেল দাদা বৌদি বিরিয়ানি। পকেট একটু গরম থাকলে অনেকেই আছেন সোজা দাদা বৌদি রেস্তোরাঁতে চলে যান। এবারে আপনিও ভাবুন, এরা যদি স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করে এত দূর এগোতে পারে, তাহলে আপনার ঘরের ছেলে মেয়েও পারবে। কেন পারবে না? কারোর কাছে হাত পাতাপাতি নয়, টাকা পয়সা ঘুষ একদমই নয়, বরং নিজেকে চেষ্টা করতে দিন। ওই যে কথায় আছে, সবুরে মেওয়া ফলে, সেই রকমই কষ্ট করলেই কেষ্ট মেলে। তবে হ্যাঁ, একটা বিজনেস স্ট্র্যাটেজি ফিক্স করতে হয়। বিজনেস স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে আর পরিশ্রম করা যায়, তাহলে একদিন দেখবেন আপনার সন্তান দারুণ কিছু হয়ে উঠতে পারে। সত্যি, আজকের দিনে দাদা বৌদি কিন্তু অনেকের প্রেরণা হতে পারে। অনেকেই জানেন না যে কতটা পরিশ্রম করেছেন ওই সাহা পরিবার, যে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। তাই শুধু খেলে হবে না, মাথার মধ্যে বুদ্ধি খাটাতে হবে, কিভাবে এগোনো যায়। সব সময় একটা প্ল্যান করতে হবে। ব্যবসা যাই হোক না কেন, একটা পুঁজি ঠিক করে ওই পুঁজি আর প্ল্যান যোগ করে দিতে হবে। দেখবেন যোগফল আপনার সামনেই। আর একবার অঙ্ক মিলে গেলে আপনি কিন্তু ছাঁকা নম্বর পাবেন।
কে বলেছে আপনি এক সময় অঙ্কে কাঁচা ছিলেন? আমরা তো গাইতেই পারি, ওরে নবীন ওরে কাঁচা, আধ মরাদের ঘামের তুই বাঁচা। হ্যাঁ, আধ মরা হয়ে বেঁচে থেকে লাভ নেই, বরং বাঁচার মতন করে বাঁচতে হবে। আর সেই জন্যই আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠতে হবে। ভাবছেন কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে, এখানে এসব কথা কেন? কারণ আমাদের লক্ষ্য শুধু বিরিয়ানি গোগ্রাসে খাওয়া নয়, বরং ওই বিরিয়ানির প্রতিটা চালের পিছনে যে পরিশ্রম মানসিকতা রয়েছে সেই এসেন্সটাকে টেনে বের করা। আজ দাদা বৌদি একদিনে এতটা বড় হয়নি, আজ এত এত প্লেট এমনি এমনি বিক্রি হয় না, কারণ ওরা কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই মেনটেইন করে। এখনও ওরা বাজার করার জন্য নিজেরাই প্রতিদিন বাজার থেকে মাংস কিনে আনে। এই বিষয়ে এত বছরে কখনো আপোষ করা হয়নি। ফলে সেই ফল পাচ্ছে দাদা বৌদির রেস্তোরাঁ। আপনি আপনার কাজের ফল পাবেন। হ্যাঁ, এখন হয়তো কেউ কেউ বলতে পারে যে এই তো কত বছর ধরে লেগে রয়েছি, কই কোনো উন্নতি নাই। আরে মশাই, লেগে থাকলে একটা কিছু হবে, হয় উন্নতি নয় অবনতি। এখন আপনি কিভাবে আপনার সময়কে কাজে লাগালেন সেটার উপর নির্ভর করছে সবটা। ধরা যাক আপনার মোবাইল ফোনের দোকান, বা আপনার মুদির দোকান, বা আপনার একটা বস্ত্র বিপণী আছে। আপনি আপনার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবলেন না, রোজ দোকান খুলছেন আর ঝাঁপ বন্ধ করছেন। এভাবে কি এগোনো যায়? আপনাকেও আপনার মূল্যবান সময়কে কাজে লাগাতে হবে। সব থেকে বড় কথা, কাজ শিখতে হবে। যেই ফিল্ডে কাজ করুন না কেন, নিজের হাতে কাজ করতে হবে। তাহলেই বুঝতে পারবেন নিজের কাজ সম্পর্কে। বিজনেস হলো এমন একটা জিনিস যেখানে দাঁড়িয়ে কাস্টমারের পালস বোঝা খুব জরুরি। বুঝতে হবে আপনার কাস্টমার কি চাইছে। উনি যেটা চাইছেন আমাকে সেই ডিম্যান্ড ফুলফিল করতে হবে ব্যবহার ভালো রেখে। তবেই সে বারবার আসবে আর নাম ডাক করবে, যেমনটা করেছে এবং করে চলেছে দাদা বৌদির রেস্তোরাঁ। এখনও এদের কাছে কাস্টমার শেষ কথা। যেমন ভালো ব্যবহার তেমন ভালো পরিবেশন, আর খাবারের স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। ভাবুন, দাদা বৌদি বিরিয়ানি কিন্তু আজকের না, ওরা শুরুটা করেছিল শূন্য থেকে। আপনাকেও শূন্য থেকে শুরু করতে হবে, তাহলেই দেখবেন পরের অঙ্কগুলো ধরতে পারছেন। আর একদিন দেখবেন আপনার অঙ্ক সব মিলে গেছে। সেই দিন আর আপনার জন্য আপনার বাড়ির লোক অন্য কারোর কাছে চাকরি ভিক্ষা করবে না। আপনাকে অন্যের মুখ চেয়ে বসে থাকতে হবে না। তাহলে জয় হোক দাদা বৌদি বিরিয়ানি, জয় হোক। একটা দোকান থেকে একাধিক দোকান। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। এই তো হাতে হাত আর প্লেটে বিরিয়ানি চাপ চাটনি থাক, তবেই না জমবে ইকুয়েশন। ভাবা ভাবি থাক। আজ না হয় বাইকে তেল ভরে সোজা চলে যাব ব্যারাকপুর। ম্যাডাম অবশ্য সোদপুর বলছিল, কিন্তু না, চলেই যাই ব্যারাকপুর। বেশ একটা নস্টালজিয়া ব্যাপার আছে। অনেক দিন ধরে শুধু অফিস আর বাড়ি করে পেটে মনে জং ধরে গেছে। এত কাজ কিসের জন্য? মনে পড়ে গেল, পেটে খেলে পিঠে সয়। বলছি ডার্লিং, আজ লাঞ্চটা দাদা বৌদি হোটেলে গিয়ে করলে কেমন হয়? প্রশ্ন না করে নিয়ে গেলেই তো হয়। আর হ্যাঁ শোনো, রাতেরটা প্যাক করে আনবো। মানে দুপুরে রাতে দুবেলা বিরিয়ানি? হজম হবে না। সে দেখা যাবে, আগে তো যাই, দেখি, খাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি আবার হবে? বিরিয়ানি, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, মাটন, চিকেন চাপ, চাটনি সব স্বপ্নে শেষ। আর খাওয়া হবে না। তাই চলো গিয়ে কবজি ডুবিয়ে পেট মন ভরি। হ্যাঁ, এইভাবে আপনিও চলে যেতে পারেন ব্যারাকপুর কিংবা সোদপুর আউটলেটে। পেয়ে যাবেন নানান স্বাদের বিরিয়ানি উইথ চাটনি, মনের মতন মাটন কিংবা চিকেন পিস, দুর্দান্ত ফিশ পনির আইটেম, ডেজার্ট, আরও কত কি। সত্যি, স্বামী স্ত্রী যদি একসঙ্গে কোনো কাজ শুরু করে আর মন প্রাণ ঢেলে যদি কোনো কাজ করে, তবে সফল হবেই হবে। আর পরবর্তী জেনারেশন তাদের মা বাবাকে দেখেই শিখবে, যেমনটা বিহার থেকে আসা রামপ্রসাদ সাহা করেছিলেন। স্ত্রীকে পাশে নিয়েই রুটি সবজির দোকান খুলে বসেন ব্যারাকপুরে। আজ সেটা বিরিয়ানির কত বড় আউটলেট ভাবুন একবার। কে জানে না? 8 থেকে 80 সকলেই নাম শুনেছেন দাদা বৌদি বিরিয়ানি।
যখন ব্যারাকপুরের ছোট্ট দোকানে বিরিয়ানি বিক্রি হতো তখনও এদের সেল এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ আসতো বিরিয়ানি খেতে। তখন বসার জায়গার অভাব ছিল বলে বেশিরভাগ মানুষ প্যাক করে নিয়ে যেত, কিন্তু এনারা এখন বসে খাওয়ার জন্য দুর্দান্ত ব্যবস্থা করে দিয়েছেন। মানে এসি ঘরে বসে গরম ধোঁয়া ওঠা টাটকা বিরিয়ানির স্বাদ নিতে পারবেন। তাহলে আর কি, হয়ে যাক গরম গরম বিরিয়ানি। ও বলাই হয়নি, সাউথ ক্যালকাটার অনামিকাদি বলছিল মেয়ের জন্মদিন আছে, ক্লোজ ফ্রেন্ডসদের নিয়ে একটা গেট টুগেদার করতাম। কোনো প্ল্যান আছে? আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, চলে এসো সোদপুর। প্রথমে ভ্রু কুঁচকালেও যখন ওদের নিয়ে দাদা বৌদি হোটেলে নিয়ে এলাম, সে তো খুশিতে ডগমগ। অনামিকাদির প্রিন্সেস তো শুধু ফিশ ফ্রাই আর স্পেশাল ফিরনি খেয়ে কি খুশি। হালি বলছে, মা নেক্সট ইয়ার আবার আসবো, কিন্তু বাকিদের বিরিয়ানি সুপারব লেগেছে। সবার মুখে একটাই কথা, কতদিন এত ভালো বিরিয়ানি খাইনি। ব্যাস, তাহলে ওই পুজোর মতন আসছে বছর আবার হবে। নো ডাউট দাদা বৌদি বিরিয়ানি একাই 100, আর সেই জন্যেই ব্যারাকপুরের 200 স্কোয়ার ফিটের দোকান এখন রাজপ্রাসাদ। কত বড় জায়গা নিয়ে তৈরি দাদা বৌদি বিরিয়ানির রেস্তোরাঁ। ব্যারাকপুরে এলে আপনি বসেও খেতে পারবেন, প্লাস নিয়েও যেতে পারবেন। প্রতিদিন এরা অনেক অনেক হাঁড়ি চাপায়। সারাদিনে প্রায় 1500 এর মতন বা তার কাছাকাছি বিরিয়ানি বিক্রি হয়। পুজোর সময় তো কোনো গুণাগুনতিই নেই। হাঁড়ি আর গাড়িতে 6 লাভ হয়ে যায় ব্যারাকপুর ও সোদপুর এই দুটো আউটলেট। 3 নম্বর আউটলেটের অপেক্ষায় এখন অনেক ভোজন রসিক। মধ্যমগ্রাম দোলতলা চত্বরে আসতে চলেছে এদের 3 নম্বর হোটেল। এটা ওই অনেকটা মেট্রোর মতন। এখন মেট্রো লাইন কোন কোন জায়গা দিয়ে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। তেমনি দাদা বৌদিও কিন্তু ব্যারাকপুর সোদপুর পার করে মধ্যমগ্রামে আসর বসাতে চলেছে। পুজো পর্যন্ত অপেক্ষা করার নেই, বরং একদিন প্ল্যান করা যেতেই পারে ব্যারাকপুর বা সোদপুরের উদ্দেশ্যে। এদের দুটো আউটলেটের বিরিয়ানি, চাপ আর অন্যান্য ডিশ একেবারেই সেম। আপনি হয়তো ভাবতে পারেন যে ব্যারাকপুরেরটা ভালো বানায় আর সোদপুরেরটা আলাদা। না, এরকম একদমই নয়। দুটো হোটেলের খাবার একই স্বাদে, কারণ এরা তো একটাই ব্র্যান্ড। ভাবলেও ভালো লাগে যে আমাদের বাংলায় কত অসাধারণ খাবার তৈরি হয়েছে। কি রসগোল্লা, কি বিরিয়ানি, দুজনেই বাঙালি। বং কানেকশন ম্যাটার করে, আর বাঙালি মোটেই অলস নয়। সেই জন্যই তো দূর দূর থেকে মানুষ আসে খেতে। বাঙালি যেমন বানাতে পারে তেমন খেতেও পারে, আর এই পাড়ার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে। তাই বেশি না ভেবে বেরিয়ে পড়লেই হলো। বিরিয়ানির চাহিদা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দাদা বৌদি তো কবে থেকে নিমন্ত্রণ করে রেখেছে, যাওয়াই হচ্ছে না। আরে হবে কি করে, কাজের চাপ, বাজার ঘাট, তার মধ্যে বস্তা পচা গরম। এইভাবে কি নিমন্ত্রণ রক্ষা করা যায়? মেয়ের জন্মদিন চলে গেল, যাওয়াই হলো না। বউ কতবার করে বলল, ওগো ম্যারেজ অ্যানিভার্সারিটা একটু চলো দাদা বৌদির কাছে গিয়ে মন ঠান্ডা করে আসি, হলোই না। হবে কি করে, এই গরমে ঘর ছেড়ে কোথাও যেতে মন চায়নি। সত্যি বলতে গ্লোবাল ওয়ার্মিং এমন মাথাচাড়া দিয়ে উঠেছে যে 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে তাপমাত্রা। ভাবা যায়? যাক, গরম যাক, বর্ষা শীত আছে। এবারে দাদা বৌদির কাছে না গেলে গিন্নি রাগ করবে। সারা বছর কি আর রেঁধে বেড়ে খেতে ভালো লাগে? তাই মনে মনে পণ করেছি যাবই যাব। এরে, আপনি কি ভাবলেন আমার দাদা বৌদি ডাকছে? না না মশাই, ওটা সকলের দাদা বৌদি, আমাদের ব্যারাকপুরের ওয়ান অ্যান্ড অনলি দাদা বৌদি হোটেল। ধাঁধা লেগে গিয়েছিল না? যাকে হুর হুর হুররে, লেটস ইট উইথ দাদা বৌদি। যদি এটা প্রথমবার হয় তাহলে অবাক হবার কিচ্ছু নেই। আগা গোড়া লম্বা লাইন পড়ে পার্সেল করে বিরিয়ানি নিয়ে গিয়ে অনেকেই বাড়িতে বসে সেলিব্রেট করে। কেউ কেউ গাড়িতেই একটা ছোট্ট বিরিয়ানি পিকনিক সেরে নেয়। তাই পার্সেলের একটা লম্বা লাইন হয়। বিশেষত পার্সেল নিলে দামও একটু কম হয়। রেস্তোরাঁর ভিতরের অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। তাই যদি মনে হয় যে না, একটু আরাম করে কলা পাতায় করে বিরিয়ানি খাবো, তাহলে রেস্তোরাঁর গেট সব সময়ের জন্যে খোলা। আর নয়তো পার্সেল করে বাড়িতে এনে গরম করে খেতে পারেন। একবার দাদা বৌদির হোটেলে ঢুকলে ভেবে কুল পাবেন না কোনটা ছেড়ে কোনটা খাবো।
তন্দুরি আইটেম থেকে শুরু করে ফিশ ফ্রাই, কবিরাজি, পনিরের আইটেম, মাংসের আইটেম দিয়ে ঠাসা একটা মেনু তৈরি করেছে দাদা বৌদি হোটেল। তবে এখানকার বিরিয়ানি হলো সেরা। রোজ আনুমানিক 700 কিলো বিরিয়ানি তৈরি হয়। ভাবা যায় মশাই, একের পর এক হাঁড়ি নামে বিরিয়ানি, পুরোটাই হয় দমে। এটাই হলো দম বিরিয়ানি। পুজো বা ঈদ বা অন্য কোনো উৎসব থাকলে এর পরিমাণ আরও বাড়ে। আগের এপিসোডে বলেছিলাম যে প্রায় 1500 প্লেটের মতন বিরিয়ানি বিক্রি হয় রোজ, দুটো আউটলেট মিলিয়ে। সেখানে কোনো জাতীয় উৎসব থাকলে বা ন্যাশনাল হলিডে থাকলে বিরিয়ানি তৈরির পরিমাণ আরও বাড়ে। আবারও বলতে ইচ্ছে করছে যে একটা 200 স্কোয়ার ফিটের দোকান আজ ব্যারাকপুর সোদপুরে রীতিমতো রাজ করছে। কি নেই ওদের মেনুতে? বিরিয়ানি না হয় বাদ দিলাম, একবার ডেজার্টের দিকে চোখ রাখুন। একের পর এক বাহারি শরবত আর শেক। বিরিয়ানির পর গলা ভেজাতে চাইলে ডেজার্ট আইটেম আরামসে ট্রাই করতে পারেন। তাই নো চিন্তা, শুধু স্নান করুন আর বেরিয়ে পড়ুন। যখনই যান না কেন হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ প্রতিদিন যেই হারে বিরিয়ানি আর অন্যান্য রেসিপি তৈরি হয়, তাতে করে এটা ভাববেন না যে গেলাম আর সঙ্গে সঙ্গে খাবার পেয়ে গেলাম। একটু ধৈর্য ধরতে পারলে আপনি হবেন সেদিনের রাজা। আমরা একটা কথা শুনেছি যে বিন্দুতে বিন্দুতে সাগর হয়। আজ দাদা বৌদির রেস্তোরাঁ কিন্তু সেই সাগরের মতন হয়ে উঠেছে। একটা ছোট্ট রুটি সবজির দোকান যে কিভাবে কাস্টমারদের আশীর্বাদে সাগর হয়ে উঠল, সেটা যারা এর ইতিহাস জানে তাদের পক্ষে বোঝা সম্ভব। কি নেই আজ এই রেস্তোরাঁতে? এসি ঘর, ফাইন ডাইনিং, নরম আপ্যায়ন, স্বাদে ভরপুর প্রত্যেকটা খাবার। আর কি চাই? মাছ, মাংস, পনিরের সমস্ত লোভনীয় আইটেম পাওয়া যায় দাদা বৌদি হোটেলে। প্রতিদিন যেমন কিলো কিলো বিরিয়ানি তৈরি হয়, তেমনি অন্যান্য খাবারের চাহিদাও মারাত্মক। অনেকেই আছেন বিরিয়ানির আগে ফিশের আইটেম বা তন্দুরি আইটেম অর্ডার করলেন। তাই এদের প্রত্যেকটা খাবার খুব যত্ন করে আর ফ্রেশ জিনিস দিয়ে তৈরি হয়, যাতে কাস্টমার খেয়ে খুশি হয়। আসলে বাঙালি সবসময় রসে বসে থাকতে চায়। তাই বাঙালিদের কথা ভেবেই সাহা ব্রাদার্স বিরিয়ানির সাথে নানান পদ অ্যাড করে দেয়, যাতে করে কেউ শুকনো মুখে বাড়ি না ফেরে। বিরিয়ানি নিয়ে যেমন এরা কোনো কম্প্রোমাইজ করে না, তেমনি অন্যান্য খাবার নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল। এখনও পর্যন্ত যারা যারা দাদা বৌদি হোটেলে গিয়ে লাঞ্চ কিংবা ডিনার করেছেন, তারা প্রায় প্রত্যেকেই বলেছেন যে এদের ফিশের আইটেম দুর্দান্ত। শুধু দুর্দান্ত নয়, বেশ পকেট ফ্রেন্ডলি। তাহলে দিন মেঘলা হোক বা উত্তুরে হাওয়ার পরশ বা প্যাচ প্যাচে গরম, একবার দাদা বৌদি হোটেলে ঢুকলে ওই যে বিরিয়ানির গন্ধ প্রথমে নাকে ঠেকবে, তাতে জিভ লক লক করে উঠবে, মন চঞ্চল হয়ে গাইবে, আর কত রাত একা থাকবো। এই সরি, এটা রাত না, ওটা হবে ভুখা। সত্যি তো, বিরিয়ানির গন্ধে ভুখা থাকা যায় মশাই। পেটে খেলে পিঠে সয়, তাই আর দেরি নয়। দাও গাড়িতে পেট্রোল, খাও বিরিয়ানি, নো কন্ট্রোল। শোনো, তোমার সামনেই একটা শুভ যোগ রয়েছে। চাইলে তুমি রাজা হয়ে যেতে পারো, আর নয়তো শনির দশায় সব পণ্ড হয়ে যাবে। রাজা থেকে বাজা হতে বেশি সময় লাগবে না। তাই আগে ভাগে এই পাথর পরে নাও দেখি। সামান্য একটা ফলের ব্যবসা, সাথে একটা ছোট্ট সাইকেল সারাইয়ের দোকান। বাড়িতে মা, বউ, বাচ্চা, বোন, বাবা, এই নিয়ে ভরা সংসার। ও, একটা দেশি কুকুর থাকে, ওকে দুবেলা দিই যা থাকে। এরপর পাথর কিনবো কোথা থেকে? নিজেই না পাথর হয়ে যাই। দূর, বেকার এই বিমলের কথা শুনে গেলাম। একে টাকার শ্রাদ্ধ, তার মধ্যে নাকি পাথর, শনির দশা। দূর, এর থেকে বরং শনিবার মন্দিরে বাতাস প্রদীপ দিয়ে পুজো দিয়ে আসবো, আর মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করে নেব। ভয় কি? যা হওয়ার হবে। ভাগ্যের চাকা ঘোরানো কি অত সহজ? প্রাচীন মেসোপটেমিয়াতে চাকা আবিষ্কার হয়েছিল বলে কি ভাগ্যের চাকা আজ ঘোরাতে পারবো? এমন সব প্রশ্নের শ্রাদ্ধ করে শুক্তো ভাত খেলে মন্দ কি? বরং এতে গায়ে বল বাড়বে, বুদ্ধিও খুলবে। আরে বাবা, একটা বিজনেস দাঁড় করাতে গেলে লাগে বুদ্ধি আর পরিশ্রম। কাজ না করলে সাফল্যের রহস্য সেই রহস্যই থেকে যাবে। পাথর হয়তো মনে পজিটিভ এনার্জি দিতে পারে, কিন্তু মাথা খাটিয়ে কাজ আপনাকেই করতে হবে, তবেই মিলবে সাফল্য। আর সাফল্য আসলেই আপনি হয়ে উঠতে পারেন আপনার বাড়ি ও পাড়ার একজন সম্মানীয় ব্যক্তি। লোকজন বলবে, ওই যে অমুক বাড়ির ছেলেটা কত বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আজ এটা করল। সবাই চায় যে লোকজন আমার নাম করুক, আমার প্রশংসা করুক, কিন্তু এই প্রশংসা পেতে চাইলে যে মন প্রাণ ঢেলে কাজ চালিয়ে যেতে হবে। যেমনটা চালিয়েছিলেন ওই বিহারের চম্পারণ জেলার
মতিহারির বাসিন্দা রামপ্রসাদ সাহা। এই মানুষটার কর্মকাণ্ড জানলে আর কারোর কাছে যেতে ইচ্ছে হবে না। এমনই ভাগ্যের চাকা দৌড়াবে। তাহলে ভিটে মাটি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে সোজা বিহার টু ব্যারাকপুর। ঘোষপাড়া রোডের উপর শুরু হয়ে গেল রুটি সবজির দোকান। দেদার বিক্রি চলছে, দিন এগোচ্ছে, ছেলেরা বড় হচ্ছে। তারপর ওই রুটি সবজির দোকানের দায়িত্ব কাঁধে তুলে নিলেন রামপ্রসাদ বাবুর ছেলে ধীরেন সাহা। পরবর্তী প্রজন্ম মানেই আরও কিছু নতুনত্ব চাই, তাই তিনি অ্যাড করে দিলেন ভাত মাছ মুরগির ঝোল। মানে মাছে ভাতে বাঙালির তৃতীয় 16 আনা গুছিয়ে দিতে থাকলো ধীরেন সাহা। না, এই জার্নি এখানেই থেমে থাকেনি, চাকা ঘুরেছে। এরপর এমন ঘুরেছে যে ওই ভাত মাছ মাংসের মেনু চেঞ্জ হয়ে গিয়ে ঠেকলো বিরিয়ানিতে। এখন এই 200 স্কোয়ার ফিটের দোকান হয়ে উঠেছে বিরাট আলিশান। কি নেই মেনুতে? তন্দুরি, পনির, ফিশ, চিকেন, মাটনের দারুণ আইটেম, সাথে বিরিয়ানি মাস্ট। ভাবুন, এই সাহাবাবুরা দোকানের নামটাও নিজেরা রাখেননি। কাস্টমারেরা ভালোবেসে যা দিয়েছে সেটাই চলছে এখনো। তাছাড়া এখনও বাজার থেকে শুরু করে রান্নার সমস্ত দিকে নজর রাখে মালিক হয়েও। এমনকি প্রত্যেকটা হাঁড়ির বিরিয়ানির টেস্ট একেবারেই সেম থাকে। কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার, সেটাকেও এরা সম্ভব করে তুলতে পেরেছে। এছাড়া কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনো কিছুর সঙ্গে কখনো আপোষ করেননি এরা। তাই এরা সাফল্য পাবে না তো কে পাবে? এই দাদা বৌদির সাফল্য একদিনে আসেনি। বছরের পর বছর ধরে বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে দাদা বৌদি কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানে কেউ যদি বলে যে দাদা বৌদিতে যাচ্ছি ট্রিট দিতে, তাতেই বাকিরা বুঝে যাবে যে আপনি কতটা ভোজন রসিক ও কেয়ারিং। তাহলে সাফল্য কিন্তু একদিনে আসে না। একদিন তো কথার কথা, হয়তো আপনি বছরের পর বছর ধরে লেগে রইলেন কোনো কাজে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। তখন হতাশ না হয়ে বুঝুন আপনার কাস্টমার কি চাইছে, মার্কেট কোন দিকে এখন। হাওয়া যেদিকে থাকবে আপনাকেও সেই দিকে চলতে হবে, তাহলেই কেল্লা ফতে। খেয়াল করে দেখুন, সাহাবাবু কিন্তু প্রথমেই মাংস ভাত নিয়ে বসেননি। তখন মানুষ বিরিয়ানি নিয়ে এত বাড়াবাড়ি করতো না। আর মাংস ভাত, সেটাও সপ্তাহে একদিন। এখন যেমন বাজারে মাংসের থেকে মাছের দাম বেশি, তাই অনেকেই মাংস কিনে ফ্রিজে স্টক করে রাখে। তো তখনকার সময় ছিল আলাদা। যারা দিন আনে দিন খায়, তাদের কাছে রুটি ডাল সবজি ছিল আদর্শ খাবার। তাই ওই দিয়েই ব্যবসা শুরু করে দিলেন। এরপর দেখলেন পুঁজি বেড়েছে, লাভ হয়েছে, তখন মেনুতে আনলেন ভাত ডাল সবজি মাছ মাংস। ব্যবসা কিন্তু চলছে। বছরের পর বছর চলতে চলতে বানিয়ে ফেলে বিরিয়ানি। ওরা মার্কেট স্টাডি নিশ্চয়ই করেছিল, বুঝেছিল বাঙালির বিরিয়ানির ওপর একটা আলাদা প্রেম আছে। ব্যাস, শুরু বিরিয়ানি। দেখুন, আজ দাদা বৌদি কিন্তু বিরিয়ানি দিয়েই পরিচিত হয়েছে, কারণ হাওয়া বিরিয়ানির দিকে ছিল। ওরা স্রোতের অনুকূলে হেঁটেছে, তাই সাফল্য এদের দোরগোড়ায়। আপনার ঘরেও হয়তো মা লক্ষ্মী আসবেন, তার জন্য দরকার বুদ্ধি, পরিশ্রম আর বিদ্যা। ইউটিউবারদের ফেভারিট প্লেস। টাকা ইনকাম করতে হবে বস, টিউশন পড়িয়ে যা আসছে আসছে, এবার একটু হাটকে কিছু করতে হবে। কোনো প্ল্যান আছে? আরে বস, আছে না? এই তো তোমার হাতেই তোমার প্ল্যান। ইউটিউবে একটা অ্যাকাউন্ট খোলো, নিজের চ্যানেল বানাও, লেগে পড়ো। মানে হলো তুমি খেতে ভালোবাসো। এই তো রোজ এসে বলো টিয়াদের বাড়ি পড়াতে গিয়ে ওর মা কি কি খাওয়ালো। মাঝে মধ্যে তো তোমার সোনামণিদের বাড়ির মাংসের ঝোলের গন্ধে জিভ কিলবিল করে। তাহলে বস, তুমি খেতে ভালোবাসো, বানিয়ে নাও একটা ফুড চ্যানেল। চলো, আমি ক্যামেরা ধরছি, আর তুমি বলো কেমন খাচ্ছ, কি দাম, কোথায় গেলে এই খাবার পাওয়া যাবে। আরে তুই তো দারুণ আইডিয়া দিলি, চল লেগে পড়ি। কিন্তু ভাই, আমার বিরিয়ানি খুব প্রিয়, আমি ওই বিরিয়ানি দিয়েই আগে ফিতে কাটবো। আরে হোক, তাহলে ডেস্টিনেশন দাদা বৌদি। আমরা দাদা বৌদিতে যাব, নিশ্চয়ই যাব। ওখানকার বিরিয়ানি আগেও খেয়েছি, লাজবাব, কোনো কথা হবে না। এখনো ভাবলে নাক সুরসুর করে, জিভ লক লক করে। কিন্তু এবার শুধু বিরিয়ানি ট্রাই করব না, ওদের মেনুর অন্যান্য খাবারগুলোর খবর নিতে হবে, দেখতে হবে কেমন। এই তো, আপনি এক্ষুনি ইউটিউব গিয়ে সার্চ করুন দাদা বৌদি বিরিয়ানি দিয়ে, দেখবেন হাজারো ব্লগ শর্ট ভিডিও হাজির আপনার সামনে। আসলে যত দিন যাচ্ছে ফুড ব্লগারদের সংখ্যা বাড়ছে। পাশাপাশি কলকাতা ও কলকাতার বাইরে, এমনকি দেশে বিদেশে যেই সব রেস্তোরাঁ আছে, সব জায়গায় ফুড ব্লগাররা হামলে পড়ছে। সেই রকম চাইলে দাদা বৌদি হোটেলে গিয়ে একটা ফুড ব্লগ বানালেই হলো। মন ভালো নেই, খেতে ইচ্ছে করছে না, পরিষ্কার টেনশন, খেলা হেরে গেছি,
কাজের চাপ, ট্রেনের ঠেসাঠেসি, বাজারের দরদাম, বারান্দায় কাপড় মেলা, বাথরুম পরিষ্কার থেকে প্রেম, পরকীয়া, প্রতিশোধ, কান্না, হাসি, সব কিছুর ভান্ডার হলো ওই ইউটিউব। কি নেই এই ইউটিউবের সংসারে? সব আছে, গোটা বিশ্ব আছে। আগে মানুষ মাঠ, ক্লাব, পাশের বাড়ি, কোচিং সেন্টার এসব নিয়েই পড়ে থাকতো, কিন্তু এখন যে হাতেই একটা গোটা অস্ত্র, কাউকে লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু রিচার্জ থাকলেই আমি রাজা, আবার আমিই সেনাপতি। এই রাজা সেনাপতি থেকে একটা গানের লাইন মনে এলো, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। সত্যি তো, আমরা প্রত্যেকে নিজেদের জীবনে রাজা। রাজার মতন করে বেঁচে থাকাটাই আমাদের কাজ। আর রাজার মতন বাঁচতে চাইলে বিরিয়ানি মাস্ট। পাশাপাশি স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে কাজে লেগে পড়তে হবে। যারা ভিডিও বানিয়ে মূলত উপার্জন করছেন তারা কিন্তু রাজা বটে, কারণ নেই কোনো ডিরেক্টর, প্রডিউসার, শুধুমাত্র একটা ফোন আর ইন্টারনেট থাকলেই কাজ শুরু হয়ে যায়, যেটা ইউটিউবাররা সাধারণত করছেন। বিশেষত যারা ফুড ব্লগার, তারা সবসময় রেস্তোরাঁয় গিয়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে সেগুলো নিয়ে একটা নিজস্ব মতবাদ দেন। এতে করে বহু রেস্তোরাঁর নাম ধরে ও খাবারের কোয়ালিটি সবটাই সকলের নজরে আসে। ইউটিউব হলো সেই বিশেষ প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বহু ফুড ব্লগার ভিড় করে তাদের নতুন নতুন কন্টেন্ট নিয়ে। আপনি হয়তো অমুক রেস্তোরাঁর নাম শোনেননি, কিন্তু ইউটিউবের একটা ছোট্ট ব্লগ কিংবা শর্ট ভিডিও আপনাকে জানিয়ে দেবে যে আপনার আশেপাশে কি আছে। সেরকম যদি মনে হয় যে সার্চ ইঞ্জিন বের করে লিখি বিরিয়ানি নিয়ার মি বা বেস্ট বিরিয়ানি ইন কলকাতা বা নর্থ 24 পরগনা, দেখবেন দাদা বৌদি আসবেই আসবে। ইতিহাসের পাতা থেকে একটা ছোট্ট গল্প বলি তাহলে। প্রাচীনকালে পারস্য থেকেই ভারতে আসতো দুর্লভ আতর ও অন্যান্য গন্ধদ্রব্য। ঠিক সেভাবেই পারস্যের ব্যবসায়ীদের হাত ধরেই ভারতে প্রবেশ করেছিল পারস্যের বিরিঞ্জ বিরিয়ান। পরে নাম হয়েছিল বিরিয়ানি। অবশ্য অনেকে বিশ্বাস করেন যে মুঘলদের বিরিয়ানি প্রীতি ছিল একটু বেশি। সেই সময় পোলাও ও বিরিয়ানির যুদ্ধে পোলাও হেরে যায়, বিরিয়ানি হয়ে ওঠে রাজা। ইতিহাস বলছে তৈমুরের সেনাদের হাত ধরেই ভারতে ঝড়ের মতন ভেসে আসে বিরিয়ানি। কিন্তু সবথেকে বিশ্বাসযোগ্য মতবাদটি জড়িয়ে আছে মুঘল রাজত্বের সঙ্গে। শোনা যায় মুঘল সম্রাট বাবরের হাত ধরেই নাকি ভারতে প্রবেশ করেছিল পারস্যের বিরিঞ্জ বিরিয়ান। এই মতবাদটি সম্ভবত সত্যি, কারণ মুঘল সম্রাটদের বিরিয়ানি প্রীতি বিশ্ববিদিত। ওদিকে সম্রাট আকবর সেও কম যান না, তিনি বিরিয়ানি নিয়ে রীতিমতো গবেষণা করেন। জানেন কি, তার চালের প্রতিটা দানায় লাগিয়ে দেওয়া হতো সিলভার অয়েল। বিরিয়ানির ইতিহাসের দিকে যাওয়া তার কারণ, বাংলায় কোনোদিনও বিরিয়ানির প্রচলন ছিল না। মুঘলদের পর ব্রিটিশ এলো, শিখিয়ে দিল চেয়ার টেবিলে বসে কিভাবে কাঁটা চামচ ছুরি দিয়ে খেতে হয়, শিখিয়ে দিল ব্রেকফাস্ট মানে ব্রেড, বাটার, জুস, ডিম সেদ্ধ। কিন্তু বাঙালি হলো এমন জাতি, এরা সব সময় একটু অতিরিক্ত খাবার পছন্দ করে। তাই তো এখনো সকালের জল খাবারে থাকে রুটি, লুচি, তরকারি, বেগুন ভাজা, দই, মিষ্টি, চিঁড়ে, দুধ, কখনো কখনো ডাল ভাতও। সেই বাঙালি কিন্তু ব্রিটিশদের ভুলে আপন করে নিল বিরিয়ানি। আসলে এই বিরিয়ানি হলো জবরদস্ত খাবার। সরু চাল, মাংসের বড় পিস, আলু, নানান মশলার দুর্দান্ত কম্বিনেশন। এই সব ছেড়ে বাঙালি কি আর অন্য কিছু ভাবতে পারে? যাই হোক, কলকাতা শহরের অন্যান্য নামি দামি রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খেয়ে দেখবেন, পাশাপাশি দাদা বৌদির বিরিয়ানিও খেয়ে দেখবেন। দুটোর স্বাদের মধ্যে অনেক ফারাক। দাদা বৌদির বিরিয়ানি বেশ রিচ, ঘি মশলার দুর্দান্ত কম্বিনেশন রয়েছে। প্রতিটি চালের মধ্যে থাকে সুগন্ধি ও মশলার বাহার। বিশেষ করে মাটন কিংবা চিকেনের পিস এতটাই সুসেদ্ধ হয় যে মুখে দিলেই মিশে যায়। এই রকম জায়গায় কন্টেন্ট ক্রিয়েটাররা তো ভিড় করবেই, আর করছেও। প্রায় সময় বিভিন্ন ফুড ব্লগার পৌঁছে যাচ্ছেন দাদা বৌদি হোটেলে, ট্রাই করছেন ওদের অন্যান্য আইটেম, বিরিয়ানি, ডেজার্ট, আর ভিডিও বানিয়ে দেদার সাবস্ক্রাইবার টানছেন। এভাবেই এগোচ্ছে বাঙালি। কেউ বানাচ্ছে তো কেউ খাচ্ছে, তো কেউ আরও বানাচ্ছে। এইভাবেই চলছে ইউটিউবার আর দাদা বৌদির বন্ধুত্ব। শুধুই কি বিরিয়ানি, নাকি আরও কিছু? ঘুরে ফিরে তাই একই কথা। ডাঁয়ে বাঁয়ে আগে পিছু জীবন চাইছে আরও বেশি কিছু। না 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 ডার্লিং, আজ শুধু বিরিয়ানিতে মন ভরবে না। পেট ভরলেও মন ভরবে না। আজ স্পেশাল দিন, তাই লাঞ্চ ডিনার দুটোই হবে ডাবল স্পেশাল। খাবার পাতে আজ থাকবে অনেক কিছু।
যা যা বলবে তাই তাই খাওয়াবো আজ। মন দেখবে একদম মাটন মাটন হয়ে যাবে। যা শুনছি তাতে করে তো মনে লাড্ডু ফুটছে। যা যা বলবো তাই চলে আসবে প্লেটে। তাহলে আজ ট্রাই করব ওদের ফিশ আইটেম, বুঝলে? শুনেছি ওদের ফিশ আর পনিরের আইটেম নাকি দুর্দান্ত। আরে ফুড ব্লগারদের রিভিউ থেকে জানতে পেরেছি। আমি আবার ইউটিউব, ইনস্টাগ্রাম, রিল এইসব ঘাঁটাঘাঁটি করি তো তাই। অবশ্য গত মাসে আমার এক বোন গিয়েছিল দাদা বৌদি হোটেলে। ওদের ওখানে ওরা ফার্স্ট অর্ডার দিয়েছিল ফিশ বাটার মশলা। ভাবছি ওটা নেব, আর পনির টিক্কা। তারপর বিরিয়ানি খেয়ে সোজা ডেজার্টে চলে যাব। হ্যাঁ, এইভাবে প্ল্যান করলে মন্দ হয় না, কিন্তু ওখানে গেলে সব ভণ্ডুল হয়ে যাবে না তো? মানে ওদের তো নানান পদ। শোনো ডার্লিং, আগে যাই, গিয়েই না হয় আবিষ্কার করব ওদের টেস্টি টেস্টি মেনু। তাহলে যেতে যেতে একটা গল্প বলি, দেখবে গল্প শুনলে খিদে আরও বাড়বে। পুরো প্লেট পরিষ্কার করে খাবে। আজ দাদা বৌদি এত আলিশান একটা জায়গা, কি নেই ওদের মেনুতে? তুমি তো খাবে খাবে করছো। জানো কি ওরা কোন কোন আইটেম রেখেছে? ফিশ, পনির, রাইস, তন্দুরি থেকে শুরু করে সব রকম আইটেম আছে। কিন্তু একটা সময় এদের পূর্বপুরুষ মানে পূর্বসূরি শুধুমাত্র রুটি ডাল সবজি বিক্রি করত। বিহার থেকে ব্যারাকপুরে এসে রুটি সবজি নিয়ে বসে স্বামী আর স্ত্রী। তারপর তাদের সন্তান ব্যবসার হাল ধরে। মেনুতে আনে ফুরফুরে ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, মানে একেবারে বাঙালি খাবার দাবার। আমার জ্যাঠা দাদু ওদের হোটেলে গিয়ে খেয়েছেন। ওদের মুখে শোনা কথা যে ডাল, মাছ, মাংস দারুণ বানাতো, বিক্রিও ভালো হতো। তারপর তো লেটেস্ট সংযোজন বিরিয়ানি। ওই 200 স্কোয়ার ফিটের দোকানেই হতো বিরিয়ানি, দিয়ে কুল পেত না, এত বিক্রি হতো। সেই সময়েও ওদের রান্না আর কোয়ান্টিটি নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়নি, আর আজও না। বিরিয়ানির পরিমাণ বলো আর টেস্ট, দুটোতেই সেরা আমাদের দাদা বৌদি হোটেল। ভাবো ওরা কত কিছু করে ফেললো। এমনিতেই সাহারা আবার একটু বিজনেস মাইন্ডেড হয়। যাই হোক, ওদের জীবন কিন্তু সত্যিই সার্থক। কটা ছেলে মেয়ে আছে বলো যে বাড়ির ব্যবসায় এমন উন্নতি করবে? সাহা ফ্যামিলিকে সত্যিই কুর্নিশ যে বংশ পরম্পরা ধরে বিজনেসটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তিলে তিলে বড় করেছে। আর দেখো সেরকম ফল পাচ্ছে। সারাদিনে নাকি 1,500-এর কাছাকাছি শুধু বিরিয়ানি বিক্রি হয়। তার মধ্যে রয়েছে চিকেন তন্দুরি, বাটার নান, চিকেন টিক্কা মশলা, চিকেন রেজালা, চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা, মাশরুম টিক্কা, ফিশ টিক্কা, তন্দুরি পমফ্রেট, তন্দুরি প্রন, তন্দুরি ভেটকি, ফিশ বঞ্জারা, পনির পোলাও, কাশ্মীরি পোলাও, মালাই কোফতা, হান্ডি পনির, ডাল তড়কা, ডাল মাখানি, আরও কত কিছু। আর যদি চাও ডেজার্টে রাজকীয় ব্যাপার আনবে, তাহলে ওদের কাছে আছে বিভিন্ন ধরনের শেক, মকটেল, আইসক্রিম, আরও অনেক কিছু। ডেজার্ট আইটেম কিন্তু ওরা পিওর মিল্ক দিয়েই করে। তাছাড়া যে মকটেল আছে ওগুলো খুবই রিফ্রেশিং। বিরিয়ানির শেষে একটা করে মকটেল কিংবা ফার্নি কিংবা মিল্ক শেক জাতীয় কিছু ঠান্ডা পানীয় নেওয়া যেতেই পারে। বলবো কি, বলতে গিয়েই জিভে জল আসছে। ওরা এত কিছু মেনুতে এনে রেখেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই ভাবা মুশকিল। অর্ডার দেওয়ার আগে বারবার মেনু কার্ড দেখে পেট আর জিভকে জিজ্ঞেস করে নি, কিরে আজ কি কি খাবি? যাক, অনেক দিন দাদা বৌদি হোটেলে যাওয়া হয় না, তাহলে আজ হিপ হিপ হুররে দাদা বৌদি জিন্দাবাদ। আপনারাই ভাবুন, খাদ্যের তালিকাটা রীতিমতো কম নয়। কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেইটা ভাবতেই অন্ততপক্ষে একটা দিন চলে যাবার জোগাড়। এমনিতেই বাঙালি একটু খাদ্যরসিক, তার উপরে তারা এত ধরনের খাবার খেয়ে অভ্যস্ত যার বলার নয়। যেখানকার যা ফেভারিট আমাদেরও তাই চাই। ধরুন দক্ষিণ ভারতের ইডলি বা ধোসা, পশ্চিম ভারতের ধোকলা, পাহাড়ি অঞ্চলের মোমো বা উত্তর ভারতের তড়কা, সব খাবারই জায়গা করে নিয়েছে আমাদের মেনুতে। কিন্তু তবুও সব কিছুকে ছাপিয়ে বিরিয়ানির স্থানটা একটু অন্যরকম। তাই আপনি সঙ্গে যা খুশি খান, কিন্তু অফকোর্স মেইন কোর্স ইজ বিরিয়ানি। দোকানের ইউএসপি। আপনারা শুনছেন কুকু এফএম, আর আমরা শোনাচ্ছি দাদা বৌদি হোটেলের গপ্প। না না, এটা কিন্তু শুধুই গপ্প নয়, গপ্প হলেও সত্যি। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি।
সেই জন্য এখনো দাদা বৌদি হোটেলের ক্রেজ ব্যাপক। আর এর ক্রেজ কেন বাড়বে না বলুন তো? সেই পুরনো টেস্ট, রীতি রিবাজ সবটাই মেনে চলেছে অক্ষরে অক্ষরে। আজ দাদা বৌদি হোটেল হয়তো বিরাট আলিশান হোটেল, কিন্তু একটা সময় এটা ছিল মাত্র 200 স্কোয়ার ফিটের একটা দোকান, যেখানে শুধুই রুটি সবজি, ডাল ভাত, মাছ মাংস পাওয়া যেত। আজ ডাল ভাত রুটি সবজি নেই ঠিকই, কিন্তু সেদিনের মতন সুগন্ধি ক্লাস বিরিয়ানি আজও আছে। সারাদিনে কত হাঁড়ি যে তৈরি হয় তার ইয়ত্তা নেই, অথচ প্রতিটা হাঁড়িতে একই টেস্ট। কি আলু, কি মাংস, কি চাল, প্রত্যেকটা হাঁড়ির বিরিয়ানি যেন একই রকম। এ কি সম্ভব? উত্তর, হ্যাঁ সম্ভব। আর এই সম্ভব ব্যাপারটা গড়ে তুলতে পেরেছেন সাহা ব্রাদার্স। টেস্ট না হয় ছেড়েই দিলাম, এটা যারা খেয়েছে তারা জানে, কিন্তু এই টেস্টের বাইরে রয়েছে আরও একটা ব্যাপার, সেটা হলো এদের নাম। এখনও দাদা বৌদি হোটেল এই নামটা দিয়ে চালিয়ে যাচ্ছে। রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট বা অন্যান্য কোনো নাম নেই। সেই বাপ দাদা আমল থেকে দাদা বৌদি হোটেল আজও সেই দাদা বৌদি হোটেল। একটা হাঁড়ির মধ্যে দাদা বৌদি হোটেলের লোগো। ব্যারাকপুর বা সোদপুর গেলে ওদের হোটেলের এই লোগো স্পষ্ট। খুব সুন্দর করে ওরা ওদের হোটেল সাজিয়েছে, একসঙ্গে 1000 লোক বসে খেতে পারে সেই বন্দোবস্ত করে দিয়েছে। এমনকি এদের আপ্যায়ন ব্যবহার এতটাই সুন্দর যে আপনার বারবার যেতে মন চাইবে। গপ্প এখনো শেষ হয়নি, এবার তো যাব কলা পাতায়। আগেকার দিন লোকের বাড়ির নিমন্ত্রণ থাকলেই কেমন কলা পাতায় খেতে দিত। গ্লাস নারায়ণ পুজোর নিমন্ত্রণ থাকলে তো কলা পাতা মাস্ট। ওই পাতার মধ্যে ফল প্রসাদ, সিন্নি, কত কিছু দিত। আহা, ওই কলা পাতায় করে খাওয়ার আলাদা একটা মজা আছে। ঠিক যেমন মাটির ভাঁড়ে করে চা, মানে প্রকৃতির সঙ্গে যত লেগে থাকা যায় ততই মঙ্গল। মাটির কলসির জল, কাঠের উনুনে রান্না, মাটির ভাঁড়ে চা আর কলা পাতার খাবার, এসবের মধ্যে একটা আলাদা টেস্ট আছে। শুধু টেস্ট নয়, একটা নস্টালজিক ব্যাপার আছে। আজকাল রেস্টুরেন্টে গেলে হয় চীনামাটির প্লেটে খাবার পরিবেশন করা হয়, নয়তো স্টিল, নয়তো ফাইবার। এই দাদা বৌদি একমাত্র হোটেল যেখানে বিরিয়ানি আজও কলা পাতায় করে পরিবেশন করা হয়। কলা পাতার উপর যখন গরম গরম ধোঁয়া ওঠে বিরিয়ানির পরে, তখন মনে হয় যেন এই তো স্বর্গে পা রাখলাম, এবার উপভোগ করার পালা। দাদা বৌদি হোটেলের ইউএসপি নিয়েই কথা বলছিলাম, যেখানে আরও একটা ব্যাপার না বললেই নয়, সেটা হলো খাবারের প্রকৃতি। না, এখানে কোনো বাসি ফাঁসি দেওয়া হয় না। রোজ বাজার হয়, রোজ রান্না হয়। মাছ থেকে মাংস প্রতিদিন ফ্রেশ কেনা হয়। সেই জন্যই এদের ফিশের আইটেম বেশ নাম করেছে। যারা খেয়েছে তাদের প্রত্যেকের কাছে দারুণ লেগেছে। প্রত্যেকে বলেছে ফিশের আইটেম খুব ভালো। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে বাজার থেকে প্রায় 400 কেজির মতন মাংস কেনা হয়, চিকেন মাটন মিলিয়ে। এমনকি ফোনে অর্ডার দিয়ে ওই মাংস কিন্তু ওরা কেনে না, নিজেরাই যান মাংস আর আলু কিনতে। সাহা ব্রাদার্স জানে যে কাস্টমার কোন ধরনের মাংস খেতে পছন্দ করে, অর্থাৎ ওদের ডিম্যান্ডটা কি। সেই ডিম্যান্ডের কথা মাথায় রেখেই বুঝে শুনে মাংস কেনেন। মাংসের কথা বাদ দিলেও রয়েছে মশলা। বিরিয়ানিতে যেই মশলা ওরা ব্যবহার করে সেই মশলা বাজার থেকে কেনা কোনো মশলা নয়, নিজেদের হেসেলে তৈরি হয় ওই মশলা, যেটা স্বাদ লেগে থাকে প্রতিটা চালে চালে। ঠিক সেই কারণেই ওদের বিরিয়ানির টেস্ট একেবারে আলাদা। এটা ঠিক যে শহরে আরও অনেক বিরিয়ানির রেস্তোরাঁ রয়েছে, এমনকি অন্যান্য রেস্তোরাঁ রয়েছে যেখানে বিরিয়ানি পাওয়া যায়, আর সেই বিরিয়ানি হয়তো খেতেও দুর্দান্ত। এরপরেও মানুষ দাদা বৌদিকেই বেশি প্রেফার করে। এর কারণটা কি? দেখুন, সাধারণ মানুষ ইউএসপি এসব বুঝবে না। সাধারণ মানুষ বুঝবে খাবার, খাবারের টেস্ট আর দাম। ঠিক এখানেই বাজিমাত করেছে দাদা বৌদি হোটেল। সারাদিনে যে কটা হাঁড়ি চাপে বিরিয়ানির জন্য প্রত্যেকটা হাঁড়ির টেস্ট একই রকম। মাংসের পিস আপনি যেটা চাইবেন সেটা পাবেন। লেগ পিস চাইলে লেগ পিস, কিংবা ব্রেস্ট বা সিনার মাংস চাইলে সেটাই। আর এদের মাটন কিন্তু ছাগল বা পাঁঠা নয়, পুরো রেওয়াজি খাসি দিয়েই বিরিয়ানি হয়। চিকেনের পিসের ক্ষেত্রেও একই দাবি। কাস্টমার যা চাইবে তাই পাবে। এখানে কাস্টমারদের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া খাবারের পরিমাণে কোনো ঘাটতি নেই। এমনও অনেকে আছেন যারা এক প্লেট বিরিয়ানি একা খেতে পারেন না, সেক্ষেত্রে 2টো প্লেটে ভাগ করে নেন। তাই স্বাদ আর পরিমাণে কোনো রকম কারচুপি এরা করেন। উপরন্তু যেই মাংসের পিস এরা দেয় সেটার দাম বাজারে শুনে দেখবেন। তার মধ্যে আলু, চাল, ঘি, মশলা সব দিয়ে ওই বিরিয়ানি ঘরে বানাতে গেলে অনেক দাম পড়বে। তাই দামের দিক থেকেও ওরা একটা মর্যাদা রেখেছে। আর রইল ব্যবহার,
যারা ওই হোটেলে কাজ করেন এবং খাবার সার্ভ করেন তাদের প্রত্যেকের ব্যবহার খুবই সুন্দর। তাই খেয়ে যেমন তৃপ্তি, তেমন ওই হোটেলে বসে আরাম করেও তৃপ্তি। দেরি কেন, পরিবারকে নিয়ে একদিন প্ল্যান করলেই হয়। তবে হ্যাঁ, গিয়েই খাবো এমন ভাবলে চলবে না, কারণ এটা দাদা বৌদি। সারাদিনে এত কাস্টমার হয় যে এরা কুল পায় না। প্রচণ্ড প্রেসারে সবাই কাজ করে, তাই হাতে সময় নিয়ে যেতে হবে, অপেক্ষা করতে হবে, তাহলেই পাবেন গরমা গরম বিরিয়ানি। চাইলে আপনি পার্সেল নিতে পারেন অথবা বসেও খেতে পারেন। আপনিও যদি চান এভাবে সফল হতে পারেন। সফলতা বিফলতা সবটাই কি আমাদের হাতে, নাকি ভাগ্য উপর থেকে কলকাঠি নাড়ায়? কোনটা? হাতে হাত রেখে বসে শুধু ঈশ্বরের নাম গান করলে কি সফলতা আসবে, নাকি কাজ করে যেতে হবে? বাড়ি থেকে শুধু বলছে বাপের হোটেলে খেয়ে আর কতদিন, এবারে কাজকর্ম করো, রোজগার করো, সংসারে কিছু দাও, ওদিকে বিয়ের জন্য তোড়জোড়, এত দূর পড়াশোনা করেও তাড়াহুড়ো করে বিয়ে। এসব কি মেনে নেওয়া যায়? সফলতা কি এরই নাম, নাকি সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গিয়েও কিছু একটা করাই হলো সফলতা? কোনটা? বিচার আপনাকেই করতে হবে। নমস্কার, আপনারা শুনছেন কুকু এফএম। আমরা শোনাচ্ছি দাদা বৌদির গপ্প, যেটা একেবারে খাঁটি ও সত্য, যেখানে মিলেমিশে আছে পরিশ্রম, ধৈর্য, ভালোবাসা আর সফলতা। আপনি চাইলে এই সব কিছু দিয়ে একটা 5 মিশালি তরকারি বানিয়ে নিতেই পারেন, যেটা আপনার জন্য কিন্তু পুষ্টিকর হয়ে উঠবে। চলুন আজ জানি কিভাবে সফলতাকে নিজের ঝুলিতে জমা করা যায়। অবশ্যই দাদা বৌদির হাত ধরে। সেই বিহার থেকে আসা এক দম্পতি প্রথম ব্যবসা শুরু করে রুটি সবজি দিয়ে। আশেপাশের মানুষরা ছিল ওদের কাস্টমার, বিশেষ করে যারা ট্রেনে আসতো যেত, তারাই খুচখাচ রুটি সবজি নিয়ে চলে যেত। তখন খেয়ে চিনত ওদের কেউ না, যারা দোকানে খেতে যেত তারাই চিনত। কিন্তু আজ ওরা বটবৃক্ষে পরিণত হয়েছে। সেই 200 স্কোয়ার ফিটের রুটির দোকান আজকের দিনে একটা আলিশান হোটেলে পরিণত হয়েছে। যাকে একটা সময় কেউ চিনত না, সে ধীরে ধীরে হয়ে উঠেছে বিরাট কিছু, যার নাম শুনলেই চোখে মুখে চমক লাগে। হ্যাঁ, স্ত্রী সন্তান নিয়েই ওই বিহারের মানুষটা পরিশ্রম শুরু করে দেয়। স্ত্রীকে পাশে রেখেই রোজ খেটে গিয়েছেন, রুটি সবজি বিক্রি করি সংসার সন্তান সবটা সামলেছেন। শুধু এটাই নয়, সন্তানদের এমনভাবে মানুষ করেছেন যে ওই সন্তানরা পরবর্তীতে বাবার সঙ্গে কাজে হাত লাগিয়ে রুটি সবজিকে ভাত ডাল মাছ মাংসের হোটেলে পরিণত করেন। কটা ছেলে মেয়ে আছে যে বাবা মায়ের পাশে দাঁড়িয়ে পায়ের তলার মাটি শক্ত করে? কিন্তু ওরা করেছিল। পরবর্তীতে ওরা ওদের হোটেলে রাখলো ডাল ভাত মাছ মাংস, মানুষ আসতো খেত। এরপর অ্যাড করলো বিরিয়ানি। এমন সুন্দর বিরিয়ানি বানালো যে ওদের নাম ছড়িয়ে যেতে শুরু করলো। মানুষ দূর দূর থেকে ব্যারাকপুর আসতো বিরিয়ানি খেতে। তখনও দোকান ছোট ছিল। দীর্ঘদিনের লড়াইয়ের পর আজ দাদা বৌদি খুলে ফেলেছে আলিশান হোটেল। এখন ওরা রীতিমতো একটা ব্র্যান্ড। বংশ পরম্পরায় এই হোটেলের বিজনেস নিয়েই এগিয়ে গেছে। আজ দাদা বৌদি বললে সবার আগে মাথায় আসে বিরিয়ানি। ভাবুন তো, এদের কি সফলতা একদিনে এসেছে? এরা কি সবটা খুব তাড়াতাড়ি করতে পেরেছে? এরা কি কারচুপি করে মানুষদের মনে জায়গা করে নিয়েছে? উত্তর হলো না, না, কোনো কিছুই রাতারাতি হয়নি। দিনের পর দিন পরিশ্রম, ধৈর্য, স্বপ্ন আর বুদ্ধি দিয়েই এগিয়ে গিয়েছিল ওরা। শুধু তাই নয়, বিহারের ওই রামপ্রসাদ সাহা তার দুঃসময়ে স্ত্রীকে কিন্তু ফেলে দেননি, বরং স্ত্রীকে পাশে রেখেই এগিয়ে গিয়েছিলেন। কারণ স্ত্রী মানেই শক্তি, সেই শক্তিকে পাশে রেখেই পরিশ্রম করেছিলেন। আজ তাই তিনি পেয়েছেন সফলতা। যদিও আজকের দিনের মানচিত্রটা আলাদা। আজকের দিনে স্বামী স্ত্রীর বন্ডিং প্রায় নষ্ট হয়ে গেছে বললেই চলে। কেউ কাউকে আজকাল শক্তি ভাবে না, উল্টে বলে, আমার জীবন থেকে যেতে তুই কত টাকা নেবে? এটা অবশ্য একটা হিন্দি গানের লাইন। যাই হোক, আমরা কিন্তু বিরিয়ানিতে আটকে আছি। দাদা বৌদি আমাদের ছাড়ছে না। আপনিও কিন্তু ওই সফলতা ছুঁতে পারেন। চাকরির ক্ষেত্রে হোক বা বিজনেস, সব কিছুর সাফল্যের মূলে শুধু আপনি আর আপনার পরিশ্রম এবং বুদ্ধি। আজ দাদা বৌদি হোটেল থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। শুধু গেলাম, খেলাম আর খেয়ে এসে লোকজনকে গল্প করলাম, সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, এইভাবেই কি চলে যাবে? নাকি ওদের হাঁড়ির ভিতরে যেই গল্প আছে সেই গল্প টেনে বের করে কিছু শিখব? কোনটা? দাদা বৌদি শুধু বিরিয়ানি মহল নয়, ব্র্যান্ডেড রেস্তোরাঁ নয়, ওটা আজ একটা প্রেরণা। ওই দাদা বৌদি বুঝিয়ে দিয়েছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে দুনিয়া জয় করা যায়। ওই দাদা বৌদি শিখিয়ে দিয়েছে কিভাবে পরিশ্রম করতে হয়। ওই দাদা বৌদি জানিয়েছে
কাস্টমার হলো শেষ কথা। ওই দাদা বৌদি বুঝিয়ে দিয়েছে কোয়ালিটি ও কোয়ান্টিটি হলো শেষ কথা। বাবা মায়ের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটাও শিখিয়েছে দাদা বৌদি হোটেল। এখনও সেই হোটেলে গেলে পাওয়া যায় টপ ক্লাস বিরিয়ানি, পাশাপাশি একটা লম্বা টেস্টি মেনু। এখনও কলা পাতায় করে বিরিয়ানি দেওয়া হয়। এখনও সেই একই নাম, দাদা বৌদি হোটেল। এখনও বিরিয়ানির মাংসের পিস হোক বা টেস্ট, পুরো সেম টু সেম। স্বাদ আর পরিমাণ নিয়ে কোনো রকম কারচুপি নয়। আগেও যেমন ছিল এখনও তেমন আছে। আগাগোড়া কাস্টমারদের প্রাধান্য দিয়েই এরা দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাস্টমার কি চাইছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ এদের কাছে। ঠিক সেই জন্য আজ দাদা বৌদি নাম শুনলেই জিভে জল আসে আর পেটে ছুঁচোয় ডন মারে। এতগুলো এপিসোড ধরে শুধু কুকু এফএম শোনালো দাদা বৌদির হোটেলের খুঁটিনাটি। এদের পুরো জার্নি তুলে ধরা হলো প্রতিটা পর্বে। নিশ্চয়ই এই গোটা এপিসোড আপনাদের পছন্দ হয়েছে, নিশ্চয়ই বিজনেস ক্লু পেয়েছেন। তাই আর দেরি নয়, এবারে ক্যারিয়ারের কথা ভেবে লেগে পড়ুন। দেখুন সামনের রাস্তায় কি কি আছে। যা থাকবে ওই ছাই ভেবে উড়িয়ে দিয়ে দেখুন ওতে কি অমূল্য রত্ন আছে। রত্ন না পেলে রাস্তা তো খোলা, এগিয়ে চলুন। দেখবেন এগোতে এগোতে অনেক অভিজ্ঞতা হবে, অনেক অনেক অজানা জিনিস আপনি জানতে পারবেন। একদিকে পরিশ্রম, অন্যদিকে বুদ্ধি, এই দুটো কাজে লাগালেই আপনার পুঁজি বাড়তে শুরু করবে। তাহলে দাদা বৌদি হোক প্রেরণা, হোক বিজনেসের নতুন অ্যালবাম। ও পারলে একবার দাদা বৌদি হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতে পারেন, ওটা ভুললে কিন্তু চলবে না। সঙ্গে থাকুন, ভালো থাকুন।